হ্যালো ডিয়ার এনকেডিয়ান্স, ওয়েলকাম টু বং মিস্ট্রি। তোমাদের ক্লাস 10 এর অজৈব রসায়ন বা ইনঅর্গানিক কেমিস্ট্রি ক্লাসের কন্টিনিউশন চলছে। আমাদের যে চ্যাপ্টারটা শুরু হয়েছিল সেটা হচ্ছে ওই শিল্পে এবং পরীক্ষাগারে অজৈব যৌগ এবং হচ্ছে তাদের যে প্রিপারেশনের মেথড এবং তাদের ব্যবহার সম্বন্ধে আমরা ডিসকাশন শুরু করেছিলাম। ওই চ্যাপ্টারটা সম্বন্ধে ডিসকাস শুরু করেছিলাম। এর আগে কিন্তু আমাদের একটা ক্লাস হয়েছে। আগের ক্লাসটায় আমরা অ্যামোনিয়ার প্রিপারেশন সম্বন্ধে আমরা ডিসকাস করেছিলাম। অ্যামোনিয়ার ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন মেথড, তারপরে হচ্ছে পরীক্ষাগারে কিভাবে প্রিপারেশন করবে, লাইকার অ্যামোনিয়া সম্বন্ধে ডিসকাস করেছিলাম। অনেক কিছু জিনিসপত্র, কয়েকটা রিয়াকশন আমরা দেখেছিলাম। আজকের ক্লাসটা মূলত হচ্ছে ওর রাসায়নিক, মানে আমরা ভৌত ধর্ম এবং হচ্ছে তার প্রস্তুত প্রণালী সব অ্যামোনিয়ার সব ডিসকাস করে নিয়েছি। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব ওর রাসায়নিক ধর্ম সম্বন্ধে। রাসায়নিক ধর্মে কি কি থাকবে, বিভিন্ন যৌগের সঙ্গে বিক্রিয়া, অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া, বিভিন্ন অধঃক্ষেপণ বিক্রিয়া, এগুলো সম্বন্ধে ডিসকাস করব। এবং অ্যামোনিয়া ঘটিত যে সকল যৌগগুলো রয়েছে তাদের ব্যবহার সম্বন্ধে আজকে ডিসকাস করব। এক এক করে সব ডিসকাস করব, দিয়ে অ্যামোনিয়া সেকশনটা আজকে শেষ করব। ঠিক আছে, তাহলে ক্লাসটা শুরু করছি। এখানে লেখা রয়েছে, দেখো, অ্যামোনিয়া রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যামোনিয়া। কেমিক্যাল মানে হচ্ছে রাসায়নিক, প্রপার্টিজ মানে হচ্ছে ধর্ম। তাহলে কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যামোনিয়া মানে হচ্ছে অ্যামোনিয়া রাসায়নিক ধর্ম। আর ফিজিক্যাল প্রপার্টিজ মানে তো ভৌত ধর্ম, সেগুলো তো এর আগে ডিসকাস করে নিয়েছি। তোমাদের এই যে জিনিসগুলো যে পড়ানো হবে আজকে, এই সকল যে জিনিসগুলো, এগুলো যে সব পড়ানো হবে, এই সকল জিনিসগুলো কিন্তু তোমাদের সুন্দর করে নোট বানিয়ে দিয়েছি। এই সকল নোটপত্রগুলো তোমরা কিন্তু আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে, মানে ক্লাস 10 এর যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেটা হচ্ছে এই ক্লাস 10 এর টেলিগ্রাম হচ্ছে এইটা। 9-10 এর জন্য বং মিস্ট্রি স্কুল একসঙ্গে যেরকম লেখা আছে এইরকম ভাবে তুমি টেলিগ্রামে লিখে সার্চ করবে, দেখবে এই গ্রুপটা চলে আসবে, সেখানে জয়েন হয়ে যাবে। সমস্ত নোটপত্র, যা যা সাজেশন, পরীক্ষা তোমাদের আসছে তো সাজেশনের সবকিছু ওখানে প্রোভাইড করব, কখন কি ক্লাস হবে না হবে সমস্ত আপডেট পেয়ে যাবে। আর না হলে তোমাদের ডেসক্রিপশনেও, ইউটিউবের এই যে ভিডিও ডেসক্রিপশনেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখানেও ক্লিক করেও জয়েন হতে পারবে। আর না হলে তুমি যদি না হতে পারো, এইটা ডিরেক্টলি সার্চ করবে, যেরকম লেখা আছে এরকম সার্চ করবে, চলে আসবে। আর এগুলো 11-12 এর গ্রুপ, এগুলো তোমরা তো পরে এগুলো তো ইয়ে করবে, অ্যাড হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। কেমিক্যাল প্রপার্টিজটা আমরা শুরু করছি এখান থেকে। অ্যাসিড এবং ক্ষারকের সঙ্গে বিক্রিয়া। অ্যাসিড এবং ক্ষারকের সঙ্গে বিক্রিয়া। দেখো, অ্যামোনিয়ার কিন্তু আগের দিন আমরা বলেছিলাম অ্যামোনিয়া হচ্ছে মৃদু ক্ষারধর্মী। সুতরাং ক্ষার যদি হয় তাহলে তোমরা এটা শিখে এসছো, তারা হচ্ছে লাল লিটমাসকে নীল করবে না, নীল লিটমাসকে লাল করে। হ্যাঁ, ওটা হচ্ছে ক্ষার যদি হয় তখন লাল লিটমাসকে নীল করে। আর যদি অ্যাসিড ধর্মী হতো, আম্লিক ধর্মী হতো, তখন হচ্ছে নীল লিটমাসকে লাল করে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তাহলে এটা হচ্ছে ক্ষারধর্মী এবং লাল লিটমাসকে ওরা হচ্ছে নীল করে। খেয়াল রাখবে, লাল থেকে নীল হয়। আচ্ছা, এইরকম যদি আমরা করে দিই দারুণ লাগবে না? লাল, এটা লালই করে দিই, লাল লিটমাস থেকে হচ্ছে নীল লিটমাসে পরিণত হবে। নীল, এটা নীল, 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 নীল। এইরকম নীল কি না, এইরকম নীল না, এইরকম নীল, এটা তো আবার ভায়োলেট হয়ে গেল। ঠিক আছে, এইরকম করে দিলাম। হ্যাঁ, তাহলে লাল লিটমাসকে ওরা হচ্ছে নীল করে। এইরকম একটু করে দিলাম আর কি। আচ্ছা, এটা তো হয়ে গেল ক্ষার। যারা ক্ষার হয় এটা খেয়াল রাখবে, তারা লাল লিটমাসকে নীল করে। এটা ক্ষারধর্মী, তাই এটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে। এটি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম লবণ উৎপন্ন করে। খুব ভালো কথা। যখন অ্যামোনিয়া যখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে না, বিভিন্ন ধরনের লবণ উৎপন্ন করবে, অ্যামোনিয়াম লবণ বলা হয়। অ্যামোনিয়াম লবণ, অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম আয়নের সংকেত কি গো? NH4+। অ্যামোনিয়াম, এটা খেয়াল রাখবে, অ্যামোনিয়াম হচ্ছে NH4+। একটু করে বলে দিচ্ছি, একটা এক্সাম্পল দেখে নি। দেখো, প্রথমে হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে HCl গ্যাসের বিক্রিয়া এখানে দেখানো হয়েছে। অ্যামোনিয়া গ্যাস, G হচ্ছে গ্যাস, আমাদের বইতে গ্যাস লেখা আছে, জিও লিখতে পারো, G কিন্তু গ্যাস। তাহলে অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে যদি গ্যাসীয় অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে, গ্যাসীয় অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া তো গ্যাসই, যদি HCl এর যদি বিক্রিয়া ঘটানো হয়, এটা অবভিয়াসলি HCl মানে গ্যাসীয় HCl। দেখো, গ্যাসীয় HCl কে কিন্তু আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলবো না, তোমরা জেনারেলি HCl কে কি বলো? হাইড্রোক্লোরিক অ্যাসিড বলো। বাবু খেয়াল রাখবে, যখন গ্যাসীয় অবস্থায় HCl থাকবে তখন তাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলবো না, তাকে বলবো হাইড্রোজেন ক্লোরাইড। কি বলবো? গ্যাসীয় অবস্থায় থাকলে একে কি বলবো? হাইড্রোজেন ক্লোরাইড বলবো। এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন, হাইড্রোজেন ক্লোরাইড।
ক্লোরাইড, ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়া কি উৎপন্ন হবে? অ্যামোনিয়াম লবণ, এখানে বলেছি যে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করলে অ্যাসিড, তখন হচ্ছে অ্যামোনিয়াম লবণ উৎপন্ন হবে। তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে ক্লোরাইডের লবণ, মানে অ্যামোনিয়ার হচ্ছে ক্লোরাইড সল্ট আর কি, ঠিক আছে। তো এখানে একটা জিনিস একটু লক্ষণীয়, সেটা হচ্ছে দেখো দুটো গ্যাস, এটাও গ্যাস এটাও গ্যাস, তাহলে দুটো গ্যাসের সংমিশ্রণে বা বিক্রিয়া করে দেখো একটা সলিড উৎপন্ন হচ্ছে, S4 এখানে সলিড বা কঠিন পদার্থ, এটা মানে হচ্ছে কঠিন। তাহলে এইটা একটা এমন একটা রিয়াকশন উদাহরণ যেখানে দুটো গ্যাস বিক্রিয়া করে একটা কঠিন উৎপন্ন হয়েছে। তাই আমি এখানে লিখে দিচ্ছি, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ, গ্যাস প্লাস গ্যাস থেকে কি উৎপন্ন হচ্ছে? কঠিন পদার্থ উৎপন্ন হচ্ছে। এইটা হচ্ছে এই ধরনের একটা বিক্রিয়া। তো পরীক্ষার জন্য ভালো করে দেখে রাখবে, এই ধরনের কোশ্চেনও আসতে পারে যে এমন একটা বিক্রিয়া উদাহরণ দাও যেখানে হচ্ছে গ্যাস গ্যাস বিক্রিয়া করে কঠিন পদার্থ উৎপন্ন হয়, ঠিক আছে। তো জেনারেলি এটা সাদা ধোঁয়ার মতো দেখা যায়, অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোঁয়ার মতো দেখা যায়, কিন্তু অ্যাকচুয়ালি সাদা ধোঁয়াতে কিন্তু কঠিন পদার্থগুলো, অ্যামোনিয়াম ক্লোরাইডের কঠিন কণাগুলো কিন্তু ওই ধোঁয়ার মতো কিন্তু বেশে থাকে। খেয়াল রাখবে, এটা মনে হয় কিন্তু অনেকে পরীক্ষায় এরকম জিজ্ঞাসা করে, আমাকে একটা ইন্টারভিউতে জানো আমাকে এটা জিজ্ঞাসা করেছিল যে অ্যামোনিয়া এইরকম একটা টেস্ট টিউব রয়েছে, ইন্টারেস্টিং ঘটনা আমি তোমাদের বলি। এখানে অ্যামোনিয়া রয়েছে, আমরা যখন ল্যাবে টেস্ট করি তো HCl এর শিখতে একটা কাঁচ দণ্ড নিয়ে এসে, মানে HCl এর দণ্ড, এটা HCl এ ডুবিয়ে নিয়ে এসে এখানে অ্যামোনিয়া রয়েছে, অ্যামোনিয়া গ্যাস এরকম করে বেরোচ্ছে। তো আমরা HCl একটা কি বলে কাঁচ দণ্ডতে HCl ডুবিয়ে নিয়ে এসে এর মুখে ধরলে এখানে হচ্ছে সাদা ধোঁয়ার মতো তৈরি হয় আর কি, সাদা ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়। তো আমাকে পরীক্ষক জিজ্ঞাসা করছিলেন যে আচ্ছা এটা গ্যাস গ্যাস মিলে তুমি বলছো কঠিন পদার্থ উৎপন্ন হয়েছে, কিন্তু এখানে তুমি যে সাদা ধোঁয়া পাচ্ছ, তুমি তো বলছো যে সাদা ধোঁয়ার মতো অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। আমি বললাম হ্যাঁ স্যার, সাদা ধোঁয়ার মতো উৎপন্ন হয়। তাহলে বললেন আচ্ছা তুমি এইখানে যে মানে স্যারের ডেস্কে একটা কৌটো ছিল, সেখানে লেখা আছে অ্যামোনিয়াম ক্লোরাইড, বলছে এইটা তাহলে কি? আমি বললাম অ্যামোনিয়াম ক্লোরাইড লেখা আছে তো। বলছে অ্যামোনিয়াম খোলো দেখি। খুলে দেখলাম, বলো বের করো, চামচ দিয়ে বের করলাম। বলছে এটা তো মানে ওটা দেখতে মানে লবণের মতো আর কি, সাদা আর কি, সাদা লবণের মতো, সুজি সুজি টাইপের আর কি, সাদা পুরো ধবধবে সাদা। বললো তুমি তো বললে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়ার মতো গ্যাস উৎপন্ন হয়, আবার তুমি এখানে তো কৌটোতে তো দেখলে অ্যামোনিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় রয়েছে, গুঁড়ো গুঁড়ো অবস্থায় রয়েছে, তুমি তো এক্ষুনি বললে যে অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাস হয়, এখানে সাদা ধোঁয়ার এখানে ধোঁয়া অ্যাকচুয়ালি উঠছিল আর কি, অ্যামোনিয়াম ক্লোরাইডের ধোঁয়া উঠছিল। তো আমিও তো কনফিউশনে পড়ে গেছি। বললেন তুমি তো এক্ষুনি বললে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয় এখানে, আবার এখানে তো তুমি কৌটোতে তো তুমি দেখতে পেলে সলিড অ্যামোনিয়াম ক্লোরাইডের গুঁড়ো, তাহলে বলো তুমি এক্সপ্লেন করো, তুমি তুমি ঠিক বলছো না এখানে ভুল কিছু রয়েছে, কিছু বলো। তো আমি তখন বলতে পারছিলাম না, তো অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে পরে ভাবলাম যে ওই যে সাদা ধোঁয়াটা ওইখানে অ্যাকচুয়ালি কঠিন পদার্থের অ্যামোনিয়াম ক্লোরাইডের কঠিন যে কণাগুলো, ওইগুলো ছোট ছোট কঠিন কণাই, ওইগুলো ধোঁয়ার মতো করে করে কিন্তু রয়েছে, ওটা কঠিন কণাই, ঠিক আছে। আর এখানে যে কৌটাতে যেটা রয়েছে বড় বড় কণা আর কি, তো ওটা সাদা ধোঁয়া, মানে ওখানে কিন্তু কঠিন পদার্থের কণাগুলোই রয়েছে ওখানে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আমি তখন ময়ে ময়ে হয়ে গেছিলাম আর কি, আমি বলতে পারছিলাম না। যাই হোক, তোমাদের জিনিসটা তো শিখিয়ে দিলাম, তো এটা খেয়াল রাখতে হবে তোমাদের। হুম। তো এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া আর কি, হ্যাঁ। এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া, আমি একটু লিখে দিই তোমাদের এখানে, তোমাদের পরে পড়তে সুবিধা হবে। এটা হচ্ছে HCl এখানে ছিল, আর এখানে ছিল অ্যামোনিয়াম গ্যাস ছিল, অ্যামোনিয়াম গ্যাস ছিল, এটা হচ্ছে HCl। HCl এটা লিকুইড অবস্থায় অ্যাকচুয়ালি ছিল আর কি, তো সিক্ত করে নিয়ে এসে এখানে ধরতে এখানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের হচ্ছে সাদা ধোঁয়া উৎপন্ন হয়েছিল NH4Cl এ, ঠিক আছে, NH4Cl উৎপন্ন হয়েছিল আর কি, অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, নেক্সট আরো দুটো সল্টের সঙ্গে আমরা অ্যাসিডের সঙ্গে আমরা হচ্ছে বিক্রিয়া ঘটাবো এখানে, আরো দুটো অ্যাসিডের সঙ্গে আমরা হচ্ছে বিক্রিয়া দেখাবো। এক নম্বর হচ্ছে, আচ্ছা একটা তো হয়ে গেল অ্যামোনিয়ার সঙ্গে HCl এর গ্যাসের বিক্রিয়া, অ্যামোনিয়াম ক্লোরাইড সব হচ্ছে অ্যামোনিয়াম সল্ট উৎপন্ন হবে। অ্যামোনিয়ার সঙ্গে যদি H2SO4 এর বিক্রিয়া ঘটানো হয় তখন অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে, অ্যামোনিয়াম সালফেট, এর নাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। নামগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে, নাহলে মনে থাকবে না। অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম, এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, সালফেট, এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে। তোমার এবার মনে হতে পারে স্যার এখানে হোল 2 হলো কেন? তোমাদের এর আগের ক্লাসেও বলেছিলাম যে বাবু SO4 হচ্ছে 2 মাইনাস চার্জ হয়, এটা হচ্ছে সালফেট, এর নাম হচ্ছে সালফেট আয়ন।
আর অ্যামোনিয়া হচ্ছে NH4+, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম। দেখো NH3 কে কিন্তু বলা হবে অ্যামোনিয়া, এটা হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া। আর NH4+ এর নাম কিন্তু অ্যামোনিয়াম, খেয়াল রাখবে NH4+ এর নাম কিন্তু অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম, NIUM, অ্যামোনিয়াম। ঠিক আছে, তাহলে দেখো এর চার্জ হচ্ছে 2- সালফেট, এটা হচ্ছে অ্যামোনিয়াম +1। তাহলে যখন সংকেত লেখা হবে এর চার্জ হচ্ছে এর নিচে আসে, আর এটা যখন লেখা হবে এর চার্জ হচ্ছে এর নিচে আসবে, তাহলে তখন এই 2 গুলো সব চলে যাবে। তখন কিভাবে সংকেত লেখা হবে, NH4 যেরকম আছে থাকলো, এর হোল 2 হবে, আর সালফেট SO4 এর চার্জ তো এর নিচে চলে এসছে, এর চার্জ এর নিচে চলে গেছে, তখন এই চার্জগুলো আর থাকবে না। এই জন্য এখানে হোল 2 দেওয়া রয়েছে। এবার বুঝতে পেরেছো নিশ্চয়ই, ছোট ছোট জিনিস শিখে রাখতে হবে এগুলো। তাহলে এটা তো ব্যালেন্স করে দেওয়া আছে, ব্যালেন্সটা এখান থেকে শুরু করবে। দেখো দুটো অ্যামোনিয়া নাইট্রোজেন রয়েছে, তাই এখানে 2 বসিয়ে দিলে ব্যালেন্স হয়ে যাবে, আর কোনো চিন্তার কারণ নাই। নেক্সট আরেকটা অ্যাসিডের সঙ্গে অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড, এটার নাম তো জানো নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে এটা উৎপন্ন হবে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হবে, সবই অ্যামোনিয়াম লবণ। তাহলে এর ক্ষেত্রে তুমি বলবে স্যার এখানে হোল 2 হলো না কেন, NO3- হিসেবে থাকে, নাইট্রেট আয়ন বলা হয়। NO3 হচ্ছে -1 হিসেবে থাকে, NO3- এর নাম হচ্ছে নাইট্রেট, নাইট্রেট আয়ন আর কি, এর নাম হচ্ছে নাইট্রেট আয়ন, নাইট্রেট আয়ন, এটা হচ্ছে নাইট্রেট আয়ন। আর এই বাবুটার নাম হচ্ছিল সালফেট আয়ন, লিখতে পারো এটা হচ্ছে সালফেট আয়ন, সালফেট আয়ন, এটা হচ্ছে সালফেট আয়ন। ঠিক আছে, এটা হচ্ছে সালফেট আয়ন, ওটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। ঠিক, তো বেসিক্যালি এখানে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে সেই অ্যামোনিয়াম লবণ উৎপন্ন হচ্ছে, তাহলে এর নাম হবে অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম তো এখানে রয়েছে, কপি করে নিলাম, কপি করে নিলাম। আর এটা হচ্ছে নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট এটা। ঠিক আছে, তাহলে এটা কার সঙ্গে বিক্রিয়া করে, নাইট্রিক অ্যাসিড, এর নামও লিখে রাখতে পারো নাইট্রিক অ্যাসিড। তাহলে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এরকম নাইট্রেট লবণ উৎপন্ন হয়। এবার এর +1, এর -1, এর +1, প্লাস মাইনাস নিউট্রাল হয়ে গেছে, হোল 2 আর এই জন্য তা হলো না। বোঝা গেল? তাহলে নিশ্চয়ই বোঝা গেছে, সুন্দর করে আমি জিনিসগুলো শিখিয়ে দিলাম। ব্যাস, এই নোটপত্র সব পেয়ে যাবে টেলিগ্রামে। ঠিক আছে, টেলিগ্রামে আগের নোটটাও দেওয়া হয়নি, দুটো একসঙ্গে আমি দিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে আহ বিজারণ ধর্ম। কার বিজারণ ধর্ম? অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। অ্যামোনিয়ার কিন্তু বিজারণ ধর্ম রয়েছে। আহ বিজারণ ধর্ম কিছু কিছু সিনারিওতে আমরা বিজারণ ধর্ম দেখতে পাই, মৃদু বিজারণ ধর্ম আমরা দেখতে পাই। তাহলে অ্যামোনিয়ার মৃদু বিজারণ ধর্ম রয়েছে, ওই দুষ্টুমি, নো দুষ্টুমি। তাহলে অ্যামোনিয়ার মৃদু বিজারণ ধর্ম রয়েছে। বিজারণ ধর্মটা কিভাবে আমরা প্রকাশ করতে দেখব, যখন অ্যামোনিয়াকে কিউপ্রিক অক্সাইড বা হচ্ছে লেড মনোক্সাইডের সঙ্গে যখন বিক্রিয়া ঘটাবো, তখন আমরা দেখতে পাবো। দেখো ছোটবেলায় তুমি শিখেছিলে যে যদি এটা তোমাদের বেসিক কনসেপ্ট নিশ্চয়ই আছে, যে কারুর সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয়, কারুর সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয়, ধরো সাপোজ এম এর সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়া, অক্সিজেন যুক্ত হলে এইটাকে কি বলি, জারণ বিক্রিয়া বলি, তাই না? আর এম থেকে যদি, এম বা যেখান থেকে হোক, অক্সিজেন যদি বেরিয়ে যায়, আচ্ছা এরকম করব কি, আচ্ছা কিরকম দেখাবো, তোমরা বুঝতে পারছো তো? কারোর সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় তাকে জারণ বলা হয়, যদি অক্সিজেন বেরিয়ে যায় তখন সেটাকে বলা হয় বিজারণ, তাই না? জারণ বিজারণ এইভাবে আমরা ছোটবেলায় শিখেছি না? তো এই কেসটা তুমি এখানে একটু খেয়াল রাখবে। আবার যদি হাইড্রোজেন যুক্ত হয় তখন হচ্ছে বিজারণ, হাইড্রোজেন যুক্ত হলে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। আর যদি বেরিয়ে যায় তখন তাকে বলবো জারণ বিক্রিয়া। এই ছোটবেলাকার কনসেপ্ট, এটা একটু আবার রিপিট করিয়ে দিলাম, তাই না? এটা জারণ বিজারণের কনসেপ্ট। তাহলে এগুলো খেয়াল রাখবে, পরে কাজে লাগবে। হুম আহ তুমি ভাবতে পারো অক্সিজেন হচ্ছে তোমার হিরো আর কি, হ্যাঁ, হিরো তোমার কাছে এলে, আচ্ছা মেয়েদের কাছে হিরো আর কি, আর ছেলেদের কাছে হিরোইন। তাহলে অক্সিজেন হচ্ছে তোমার হিরো আর হিরোইন আর কি। অক্সিজেন যদি কাছে আসে, স্যার দারুণ দারুণ ব্যাপার, তাহলে কাছে এলে জারণ, তাহলে যত কাছে আসছে তুমি তত জারিত হচ্ছ, তোমার জারণ ঘটছে। তাহলে অক্সিজেন কাছে এলে স্যার ভালো, এই হচ্ছে হিরো, তাই জারণ হবে।
আর হচ্ছে জারণ, হিরণ নয়, জারণ। আর অক্সিজেন যদি বেরিয়ে যায়, স্যার হিরো চলে যাচ্ছে, হিরোইন চলে যাচ্ছে, তাহলে বিজারণ, খারাপ জিনিস, বিজারণ মানে বর্জন হয়ে যাচ্ছে। আর যদি হাইড্রোজেন যদি আসে, হাইড্রোজেন হচ্ছে ভিলেন হিসেবে ভাবো। হাইড্রোজেন যদি আসে তাহলে বিজারণ, মানে বিজারণ ঘটনাটা হচ্ছে ভিলেনের মতো ভাবো আর কি। তাহলে হাইড্রোজেন এলে হচ্ছে বিজারণ, হাইড্রোজেন চলে গেলে হচ্ছে জারণ, ভিলেন চলে গেলে তো জারণ, তাই না? ভালো জিনিস। তো সেই কনসেপ্টে আমরা এখানে এগোচ্ছি। এটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড। কিউপ্রিক অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়া। কিউপ্রিক অক্সাইড কেন বললাম? এখানে হচ্ছে খেয়াল রাখবে, Cu2+, একে বলা হয় কিউপ্রিক। কিউপ্রিক এর নাম হচ্ছে কিউপ্রিক। এর নাম কি? কিউপ্রিক। এটা হচ্ছে কিউপ্রিক। আর Cu+1 এটা হচ্ছে কিউপ্রাস। এর নাম কি? কিউপ্রাস। এর নাম হচ্ছে কিউপ্রাস। তাহলে দেখো এখানে খেয়াল রাখবে, এখানে কিন্তু অক্সিজেন হচ্ছে সবসময় যোজ্যতা কত হয়? -2 হয়। এটা হচ্ছে -2 হয়। তাহলে নিশ্চয়ই কপার নিশ্চয়ই এখানে +2 অবস্থায় রয়েছে, না হলে নিউট্রাল তো, প্লাস মাইনাস ক্যান্সেল আউট হয়েই তো কোনো চার্জ নেই, তাই না? সুতরাং খেয়াল রাখবে এখানে অক্সিজেন -2 হয়, তাহলে কপার হচ্ছে +2। তাই এই অক্সাইডের নাম কি হবে গো? কপার 2 অবস্থায় রয়েছে, তাহলে কিউপ্রিক অক্সাইড বলবো। এর নাম কিউপ্রাস নয়, কিউপ্রিক অক্সাইড বলবো, মনে থাকবে? কিউপ্রিক অক্সাইড। তাহলে কিউপ্রিক অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় দেখো এখানে ধাতব কপার উৎপন্ন হয়েছে, তার সঙ্গে জল আর হচ্ছে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। একটা জিনিস খেয়াল করে দেখো তো, দেখো NH3 তে নাইট্রোজেনে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন স্যার ছেড়ে দিয়েছে। একটা জিনিস বাবু রাম খেয়াল করে দেখো, স্যার এ কিন্তু হাইড্রোজেন কি করেছে? হাইড্রোজেন বর্জন হচ্ছে। হাইড্রোজেন বর্জন হলে স্যার জারণ না, এই যে ভিলেন চলে গেছে, জারণ স্যার। তাহলে হাইড্রোজেন ছেড়ে দিলে হচ্ছে জারণ। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে এখানে অক্সিডেশন বিক্রিয়া। আচ্ছা, ইংরেজিতে জারণকে বলা হয় অক্সিডেশন। জারণকে কি বলা হয়? অক্সিডেশন। খেয়াল রাখতে পারো, অক্সিডেশন, অক্সিডেশন। আর বিজারণকে কি বলবো? রিডাকশন, রিডাকশন বলা হয় আর কি। এটাকে কি বলা হবে? বিজারণকে রিডাকশন বলা হয়। বিজারণকে রিডাকশন বলা হয়, রিডাকশন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে জারণ বিক্রিয়া। হাইড্রোজেন চলে গেছে, হাইড্রোজেন চলে গেলে তো স্যার আপনি জারণ বলেছেন। আর এখানে দেখো কপার থেকে এই যে CuO ছিল, এখান থেকে দেখো এই ট্রান্সফরমেশনটা একটু খেয়াল করে দেখো তো। দেখো এখানে অক্সিজেন যেন ছেড়ে দিয়েছে না? অক্সিজেন ছাড়লে কি হয় গো? বিজারণ হয়। তাহলে এটা হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া বা হচ্ছে রিডাকশন রিয়াকশন। তাহলে জারণ বিজারণ একসঙ্গে হচ্ছে এই বিক্রিয়াটিতে, তাই না? তো জারণ বিজারণ একই সঙ্গে এই বিক্রিয়াতে ঘটছে। আহ জারণ বিজারণ যদি একই সঙ্গে যদি ঘটে, এই ধরনের বিক্রিয়াকে রেডক্স বিক্রিয়া বলা হয়। উঁচু ক্লাসে এগুলো পড়বে। তো আমি এখানে যেটা দেখাচ্ছি যে অ্যামোনিয়া এখানে হচ্ছে জারণ হচ্ছে, অ্যামোনিয়া জারণ হচ্ছে, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হলো, আর কিউপ্রিক অক্সাইড হচ্ছে এখানে বিজারিত হয়ে কপারে পরিণত হচ্ছে। এখানে ব্যালেন্সটা তোমাকে করতে হবে, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করবে কি করে? তাহলে এখানে অ্যামোনিয়া অ্যাকচুয়ালি কি গো? বিজারণ ধর্ম দেখালো না? অ্যামোনিয়া এখানে বিজারণ ধর্ম দেখালো। কাকে বিজারিত করলো? একে বিজারিত করেই তো কপারে পরিণত হলো। একে বিজারিত করছে, একে বিজারিত করে নিজে জারিত হচ্ছে, তাই না? যে অন্যকে যেটা করবে সে হচ্ছে সেই পদার্থ। দেখো একে বিজারিত করে কপারে পাঠাচ্ছে, তাহলে অন্যকে বিজারিত করছে, মানে বিজারক পদার্থ। ওই জন্য তো মৃদু বিজারণ ধর্ম রয়েছে, তাই না? তাহলে ব্যালেন্স করতে হবে, এইটা থেকে শুরু করবে। ওই জন্য এখানে স্টার দিয়ে দিয়েছি। আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে হাইড্রোজেন অক্সিজেন এগুলো বাদে অন্য কোনো অড অ্যাটমের নিচে যদি নাম্বার থাকে সেখান থেকে ধরার চেষ্টা করবে সমতা বিধানটাকে। তাহলে এখানে এই জন্য স্টার দিয়ে রেখেছি, তোমরাও এরকম স্টার দিয়ে প্র্যাকটিস করতে পারো। নাইট্রোজেন N2 রয়েছে নিচে 2, তাহলে দুটো নাইট্রোজেন এখানে বাম দিকে মিলাতে হবে, তাহলে এখানে হচ্ছে 2 দিয়ে দিলাম। দেখো হাইড্রোজেন কটা হলো? দুটো দেওয়ার সঙ্গে সঙ্গে 3 দুগুণে 6। আর তো হাইড্রোজেনের পাশে নেই, তাহলে ঠিকঠাক এটা হাইড্রোজেন এবার মেলায়, তাহলে 3 দুগুণে 6। তাহলে এখানে হাইড্রোজেন একটা জায়গায় রয়েছে, এখানে দুটো রয়েছে, স্যার এখানে হচ্ছে 3 বসিয়ে দিন। দেখো 3 দুগুণে 6 হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, অক্সিজেন আরে আই থিঙ্ক মিলে গেছে, 3টা অক্সিজেন। আচ্ছা না, মিলেনি। এখানে 3টা অক্সিজেন হয়ে গেল, এখানে তাহলে 3 দিতে হবে, তাই না? আচ্ছা, এখানে আবার 3 দিলে কপারও 3 দিতে হবে। ঠিকঠাক করছি তো না? সব গন্ডগোল হয়ে গেল গো? হ্যাঁ, ঠিকঠাকই আছে বলে মনে হচ্ছে তো, তাই না? হ্যাঁ, 3টা কপার, অক্সিজেন হচ্ছে 3টে, এপাশেও 3টে, নাইট্রোজেন হচ্ছে 2টো, হাইড্রোজেন হচ্ছে 3 দুগুণে 6টা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটার নাম হচ্ছে, তাহলে এটা কিউপ্রিক অক্সাইড, একটু নাম লিখে রাখবে নিচে, কিউপ্রিক অক্সাইড। এটা হচ্ছে লেড মনো অক্সাইড। মনো অক্সাইড কেন বলা হবে?
কারণ হচ্ছে লেড ডাইঅক্সাইডও থাকে, PbO2 ও থাকে অনেক সময়। তো এটা হচ্ছে লেড ডাইঅক্সাইড, এটা হচ্ছে লেড মনোঅক্সাইড। পিবি কে লেড বলা হয়, এটা নাম কি? লেড। পিবি কে লেড বলা হয়। আর একটা অক্সিজেন রয়েছে তাই মনো, একটা অক্সিজেনের জন্য মনো কথাটা ইউজ করা হবে, মানে একটার জন্য মনো ইউজ করা হয়, দুটো থাকলে ডাই। তাহলে একটা অক্সিজেন রয়েছে তাই লেড মনোঅক্সাইড, এটা হচ্ছে লেড ডাইঅক্সাইড। এর সঙ্গে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া হয় স্যার একই স্টাইলেই রিয়াকশন হবে, স্টাইল একই, সেই রকিং স্টাইলে রিয়াকশন হবে। তাহলে এ কে বিজারিত করবে, দেখো এখানেও সেই একই সিস্টেমে হচ্ছে, অ্যামোনিয়া থেকে হচ্ছে নাইট্রোজেন, হচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন। তাহলে দেখো হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাহলে এটা হচ্ছে জারণ বিক্রিয়া হবে, এটা নিশ্চয়ই জারণ বিক্রিয়া। আর এখানে লেড থেকে অক্সিজেন ছেড়ে পালিয়ে গেছে, বলছে চল পলায়ে যাই, অক্সিজেনকে ছেড়ে পালিয়ে গেছে, তাহলে অক্সিজেনকে ছেড়ে দিলে স্যার পরাণ যায় জ্বলিয়া দে, অক্সিজেনকে ছেড়ে পালিয়ে গেছি, খুব কষ্ট, খুব কষ্ট হচ্ছে বলো, সিউ নট ফর মাইন্ড, আমি জাস্ট মজা করছিলাম। তাহলে অক্সিজেন ছেড়ে গেছে, তাহলে এটা হচ্ছে স্যার বিজারণ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ, এটা হচ্ছে বিজারণ বা হচ্ছে রিডাকশন রিয়াকশন, তাই না? অক্সিজেন ছেড়ে গেলে তো বিজারণ বলেছি। এখানেও সেই একই স্টাইলেই হচ্ছে তোমার, দেখো একই রকম দেখতে, তাহলে একই রকম ব্যালেন্স হবে। ওয়াটার কিন্তু সবসময় হবে, তাহলে এটা 3 দিয়ে দিলে, এটা 3 দিয়ে দিলে, এটা 3 দিলে, দেখে দেখে মেরে দিলাম। ঠিক আছে, তাহলে এইটা যদি খেয়াল রাখো তাহলে তোমার ব্যালেন্স করার কোনো ব্যাপার নয়, এখানে একটা স্টার মেরে রাখবে, এইটা হচ্ছে আসল জায়গা আর কি, এখান থেকেই তোমার হচ্ছে ব্যালেন্সিংটা শুরু হচ্ছে, এটা খেয়াল রাখলেই তুমি এটাকে দেখে অ্যাডজাস্ট হয়ে গেল, দেখো, তাই না? নেক্সট টু নেক্সট টু নেক্সট টু অ্যামোনিয়ার জারণ বা অক্সিডেশন রিয়াকশন। অ্যামোনিয়ার বিজারণ ধর্মও দেখলাম, স্যার অ্যামোনিয়া কি জারণ ধর্ম দেখাতে, মানে অ্যামোনিয়ার আবার, না জারণ ধর্ম নয়, অ্যামোনিয়ার কি জারণ হতে পারে, মানে তার নিজের কি জারণ বিক্রিয়া হতে পারে, মানে তাকে কি জারিত করা যেতে পারে? হ্যাঁ, অক্সিজেনের প্রেজেন্সে, বায়ুর অক্সিজেনের প্রেজেন্সে অক্সিজেন কিন্তু জারণ ঘটানো যায়। 700 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্লাটিনাম তারজালির মধ্য দিয়ে, উপর দিয়ে যদি তুমি অ্যামোনিয়ার মধ্যে যদি অক্সিজেন গ্যাসকে যদি চালনা করো, তাহলে নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, এর নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড গ্যাস, এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড গ্যাস, নাইট্রিক অক্সাইড, নাইট্রিক নাইট্রিক অক্সাইড, ঠিক আছে? তাহলে নাইট্রিক অক্সাইড গ্যাস এক্ষেত্রে হচ্ছে উৎপন্ন হবে। তো এখানে প্লাটিনাম তারজালি হচ্ছে এখানে অনুঘটক হিসেবে কাজ করে, এটা হচ্ছে এখানকার অনুঘটক বা হচ্ছে ক্যাটালিস্ট। অনুঘটককে ইংরেজিতে কি বলে গো? ক্যাটালিস্ট বলে, এটা হচ্ছে এখানকার অনুঘটক, অনুঘটক হিসেবে কাজ করে। অনুঘটককে বাংলায় বলা হয়, ইংরেজিতে বলা হয় ক্যাটালিস্ট। তাহলে এই ক্যাটালিস্টের প্রেজেন্স, দেখো অক্সিজেনের সঙ্গে অ্যামোনিয়া যদি যুক্ত হয়, তাহলে অবভিয়াসলি অক্সিজেন হচ্ছে এই নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হবে, দিয়ে সে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করেছে, বাকি হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ওয়াটার ফর্মেশন করেছে, সিম্পল। তো একে ব্যালেন্স করতে হবে, এটা তো মনে রাখারই ব্যাপার, আর কি রয়েছে আর কি বলো। তো একে ব্যালেন্স করতে হবে, আমাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে *4 করে দিয়েছি, *4 বা 4 স্টার দিয়ে দেবে, 5 এর মধ্যে আউট অফ 4, আউট অফ 5 4 স্টার দিয়ে রাখবে। 4 স্টার বলতে এখানে আমি এই জন্য লিখে রেখেছি, আমারও মনে থাকে না, তো এইভাবে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। শুধু এখানে একটা 4 দিয়ে তুমি শুরু করো, দেখো সব হয়ে যাবে, ওই জন্য 4 স্টার রেখে রেখেছি, যে এখান থেকে শুরু করবো এবং 4 দিয়ে শুরু করব। তাহলে 4 বসালে নাইট্রোজেন কটা হলো গো? নাইট্রোজেন হচ্ছে 4টা, আর হাইড্রোজেন হচ্ছে 4 3 12টা। দেখো এখানে আর হাইড্রোজেন আর নাইট্রোজেন নেই, তাহলে আমার একদম ঠিকঠাক স্যার, এপাশে আমি ঠিকঠাক ব্যালেন্স করতে পারবো। আচ্ছা, 4টা যদি নাইট্রোজেন হয়, 4টা নাইট্রোজেন এপাশে করতে হবে, তাহলে এখানে নিশ্চয়ই 4 বসাতে হবে, তাই না? আচ্ছা, হাইড্রোজেন এখানে কটা রয়েছে? আচ্ছা, এখানে হাইড্রোজেন কটা রয়েছে? 4 3 4 3 12, তাহলে এখানেও হাইড্রোজেন 12টা করতে হবে, নিশ্চয়ই 6 বসাতে হবে, এখানে 6 2 12 হয়ে যাবে। এবার অক্সিজেন গুণি, অক্সিজেন এখানে কটা রয়েছে? 6টা, 6 দিয়ে গুণ রয়েছে তাই 6টা, আর এখানে 4 দিয়ে গুণ রয়েছে, 6 4 10টা, এখানে তো দুটো রয়েছে, তাহলে 5 দিয়ে গুণ করে দেবো, 5 2 10টা হয়ে গেল। তাহলে দেখো ব্যালেন্স হয়ে গেছে। তো এইভাবে অ্যামোনিয়ার কিন্তু অক্সিডেশন রিয়াকশন আমরা কিন্তু অপারেট করতে পারি, ঠিক আছে? বোঝা গেল নিশ্চয়ই? সুন্দর করে জিনিসগুলো বুঝিয়ে দিলাম, নোটপত্র সব পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, এই সকল প্রত্যেকটা বিক্রিয়া হচ্ছে এখানকার খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, তো খুব ভালো করে শিখে নিতে হবে। ধাতব লবণের সঙ্গে এম হিসাবে এখানে ধরেছি একটা, এম হিসাবে জেনারেল, মানে জেনারেল সেন্সে আমরা ধরেছি এম হচ্ছে এখানে একটা ধাতু, এম ফর মেটাল আর কি, সে কি মেটাল হবে? আয়রন এবং হচ্ছে অ্যালুমিনিয়াম।
তাহলে আয়রন এবং হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্লোরাইড লবণগুলো যদি অ্যামোনিয়া সঙ্গে যদি বিক্রিয়া করে, অ্যামোনিয়া তো NH3 তে বিক্রিয়া করে না, জলীয় অ্যামোনিয়া আর কি, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়া জলীয় অ্যামোনিয়া মানে তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি ধাতব ক্লোরাইড যদি বিক্রিয়া করে, কোন ধাতু? আয়রন এবং অ্যালুমিনিয়ামের, মানে এখানে অ্যাকচুয়ালি কি রয়েছে? FeCl3 বা AlCl3 রয়েছে আর কি। তাহলে এম হিসাবে এখানে হচ্ছে আয়রন অথবা হচ্ছে অ্যালুমিনিয়াম থাকবে, ঠিক আছে। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হতে পারে বা হচ্ছে ফেরিক ক্লোরাইড হতে পারে। এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা হচ্ছে জলীয় অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। এটা সবসময়ের জন্য। আর যে ধাতুটা ইউজ করছো তার হচ্ছে হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। এইটা কিন্তু একটা অধক্ষেপ উৎপন্ন হবে, এটা কিন্তু একটা অধক্ষেপ, খেয়াল রাখতে হবে। এটা কিন্তু একটা অধক্ষেপ উৎপন্ন হবে, এটা একটা অধক্ষেপ বা প্রেসিপিটেশন বলা হয় আর কি, প্রেসিপিটেশন, পিপিটি বলা হয় আর কি, পিপিটি সংক্ষেপে পিপিটি বলা হয়। ফুল কথাটা হচ্ছে প্রেসিপিটেশন মানে অধক্ষেপ, ঠিক আছে। তাহলে এই ধাতব হাইড্রোক্সাইডের একটা অধক্ষেপ সবসময় যেন উৎপন্ন হবে। এবার দেখো জেনারেল আমি তো রিয়াকশনটা লিখে দিয়েছি, তুমি শুধু আয়রন যদি দিয়ে শুরু করো, যদি Fe দিয়ে শুরু করো, তাহলে FeOH3 উৎপন্ন হবে, তাই না? অ্যালুমিনিয়াম হলে অ্যালুমিনিয়াম OH3, এই তো লেখা ইজি। তো আমরা এক এক করে দেখে নেব। ফেরিক ক্লোরাইড দিয়ে যদি, আচ্ছা Fe এখানে কিন্তু 3+ স্টেটে রয়েছে, এখানে কিন্তু +3 স্টেটে রয়েছে। তার কারণ এখানে 3Cl মাইনাস, তিনটা Cl এক পর থেকে হচ্ছে একটা করে মাইনাস হয়, তাহলে তিনটা ক্লোরিনের জন্য -3। আর নিশ্চয়ই তাকে প্রশমিত করার জন্য এখানে নিশ্চয়ই +3 রয়েছে। একটু জেনে রাখো, এটা হচ্ছে 2 তে মানে 3 তে রয়েছে, আয়রন হচ্ছে এখানে +3 তে রয়েছে। তাহলে এর নাম হবে ফেরিক ক্লোরাইড, এর নাম হবে ফেরিক ক্লোরাইড। এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড, এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। ফেরাস ক্লোরাইড বলবে না, ফেরিক। আয়রন 3+ কে বলা হয় ফেরিক, এটা হচ্ছে ফেরিক। আর আয়রন 2+ কে বলা হয় ফেরাস, এটা হচ্ছে ফেরাস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হবে, সরি, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করেছে। আর দেখো আয়রন এখানে দিয়ে শুরু করেছি, তাই আয়রনের হাইড্রোক্সাইড অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, এখানেও Fe কিন্তু 3+। আচ্ছা এটা একটা বাদামি বর্ণের অধক্ষেপ, তো বাদামি বর্ণের অধক্ষেপ তাই বাদামি কালারে লিখেছি, জানি না বাদামি হয়েছে কিনা। অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে এটা অদ্রাব্য, মানে যদি এটা উৎপন্ন হওয়ার পরে আরো যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যদি ঝাঁকাও বা আরো যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করো, তাহলে কিন্তু সে অদ্রাব্য হিসাবে থেকে যাবে। মানে টেস্ট টিউব দিয়ে যে টেস্ট টিউব দিয়ে তুমি রিয়াকশন করবে না, এই যে টেস্ট টিউব দিয়ে তুমি রিয়াকশনটা করছো না, এর গোড়ার দিকে না, এই গোড়ার দিকে হচ্ছে এই অধক্ষেপটা উৎপন্ন হয়, এই যে ফেরিক হাইড্রোক্সাইডের অধক্ষেপটা এরকম করে উৎপন্ন হয়। এটা হচ্ছে তোমার এই ফেরিক হাইড্রোক্সাইড, এইটা হচ্ছে তোমার ফেরিক হাইড্রোক্সাইড। তুমি যদি আবার যদি এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি এখানে দাও, ধরো তুমি এখানে আবার তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তুমি দিচ্ছ, তাহলেও কিন্তু এটা দ্রবীভূত হবে না, মানে ওই থকথকে জিনিসটা কিন্তু থেকে যাবে, ঠিক আছে, নিচে তলানিতে আর কি। ওই অতিরিক্ত দিলেও কিন্তু অধক্ষেপটা থেকে যাবে, এটাই বলা হয়েছে আর কি। সিমিলার ফ্যাশনে আমরা যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করি, দেখো আয়রন ছিল জাস্ট অ্যামোনিয়া, তাহলে এর সঙ্গে বিক্রিয়া করলে কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এইটা আবার খুব সুন্দর একটা জিনিস, এটা হচ্ছে সাদা জেলির মতো অধক্ষেপ, খুব ইম্পর্টেন্ট। এই সকল জিনিসগুলো পরীক্ষায় আসে, এই যে জিনিসটা, এই বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু পরীক্ষার জন্য করে রাখবে। এই যে সাদা অধক্ষেপ, বাদামি বর্ণের অধক্ষেপ, কোনটা বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন হলো, কোনটা হচ্ছে সাদা জেলির মতো অধক্ষেপ উৎপন্ন হলো, এটাও কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অদ্রাব্য। অর্থাৎ টেস্ট টিউবের নিচে সাদা বর্ণের হচ্ছে এরকম কি উৎপন্ন হবে? জেলির মতো সাদা অধক্ষেপ উৎপন্ন হবে, জেলির মতো সাদা এরকম হচ্ছে অধক্ষেপ উৎপন্ন হবে, জেলির মতো থকথকে, এগুলো আমরা ল্যাবে অ্যাকচুয়ালি করেছি আর কি। তো এইটা হচ্ছে সেই জিনিস। তো এখানে যদি তুমি আবার যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি অতিরিক্ত দাও, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ধরো অতিরিক্ত দিয়েছো, সে কিন্তু দ্রবীভূত হবে না, এইটা, এই জিনিসটা কিন্তু দ্রবীভূত হবে না। এইটা অ্যাকচুয়ালি কি, এটা তো তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাই না, সাদা পদক্ষেপ, এটা কিন্তু দ্রবীভূত হবে না, এটা কিন্তু থকথকে সেই পদক্ষেপটা থেকে যাবে, ঠিক আছে। তো এই জন্য এখানে লেখা রয়েছে যে খুবই ইম্পর্টেন্ট, Fe3+, অ্যালুমিনিয়াম 3+, এই সকল ক্যাটায়নের শনাক্তকরণে এই সকল বিক্রিয়াগুলো ইউজ করা হয়। কিভাবে করা হবে? ধরো একটা তোমাকে লবণ দিয়ে দিয়েছে, দুটো টেস্ট টিউবে দুটো লবণ দিয়ে দিয়েছে, দিয়ে তোমাকে বলছে
কোনটা আয়রন, কোনটাতে আয়রন Fe3+ রয়েছে, কোনটাতে অ্যালুমিনিয়াম 3+ হয়েছে বলো। তুমি কি করবে, দুটো টেস্ট টিউবে দুটোকে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে মিশিয়ে হচ্ছে তুমি একটু গরম করলে দেখবে একটাতে সাদা পদার্থ উৎপন্ন হবে, একটাতে হ্যাঁ আরো প্রসেস রয়েছে, আরো অনেক প্রসেস রয়েছে। তো মোটামুটি আইডিয়া তো পেয়েছো তো, যে যেখানে হচ্ছে আয়রন রয়েছে সেখানে বাদামি বর্ণের হচ্ছে অধক্ষেপ পড়বে, আর যেখানে অ্যালুমিনিয়াম ছিল সেখানে নিশ্চয়ই সাদা বর্ণের থকথকে অধক্ষেপ পড়বে। তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোনটাতে অ্যালুমিনিয়াম রয়েছে, কোনটাতে হচ্ছে আয়রনের লবণটা রয়েছে। ঠিক আছে, তো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব কাজে লাগবে, ভালো করে পড়ে রাখবে কেমন। নেক্সট হচ্ছে কপার সালফেটের সঙ্গে বিক্রিয়া, এগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট নয় তাদের মতো। কপার সালফেটের সঙ্গে যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন, আচ্ছা তোমাদের এই জিনিসগুলো তোমাদের তো এগুলো তোমাদের ব্যালেন্স করা হয়নি না, এগুলো তোমাদের ব্যালেন্স করা হয়নি না। তোমাদের এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ব্যালেন্স করতে হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আচ্ছা এগুলোতে শুধু 3 দিতে হবে আর কি, এখানে 3 দিতে হবে আর এখানে হচ্ছে 3 দিতে হবে, দিলে হচ্ছে ব্যালেন্সটা হয়ে যাবে। ব্যালেন্স করা হয়েছিল না ওদের। হুম কপার সালফেটের সঙ্গে যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে জলীয় অ্যামোনিয়ার সঙ্গে যদি বিক্রিয়া ঘটানো হয়, তাহলে কিউপ্রিক হাইড্রোক্সাইডের হচ্ছে হালকা নীল বর্ণের অধক্ষেপ উৎপন্ন হবে প্রথমে। এই হালকা নীল বর্ণের অধক্ষেপে, এটা হচ্ছে হালকা নীল বর্ণের অধক্ষেপ, এতে যদি আবার অতিরিক্ত যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও, দিয়ে যদি ঝাঁকাও, তাহলে দেখবে এখানে গাঢ় নীল বর্ণের একটা দ্রবণ উৎপন্ন হয়। হুম গাঢ় নীল বর্ণের একটা অধক্ষেপ উৎপন্ন হয়, এটার নাম হচ্ছে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট বা হচ্ছে কিউপ্রিক অ্যামোনিয়াম সালফেটের একটা গাঢ় নীল বর্ণের দ্রবণ উৎপন্ন হয়। তো এই যৌগটার সংকেতটা খেয়াল রাখতে পারো, এটা পরীক্ষায় দিতে পারে যে এর সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কপার সালফেটের বিক্রিয়ায় যদি অতিরিক্ত আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি কি যৌগ উৎপন্ন হবে, এটা কিউপ্রো অ্যামোনিয়াম সালফেটের অধক্ষেপ উৎপন্ন। ঠিক আছে, তোমাদের বইতে একটু অন্যরকম দেওয়া রয়েছে, আমি অন্য বই থেকে কালেক্ট করে এখানে দিলাম, তো আমার মনে হয় এটা ঠিকঠাকই আছে। ঠিক আছে, ওকে। নেক্সট নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, যেগুলো স্টার দিয়ে রাখছে ওগুলো পরীক্ষার জন্য খুব ভালো করে পড়ে রাখবে। এই নেসলার রিয়েজেন্টের সঙ্গে বিক্রিয়া, নেসলার রিয়েজেন্ট, রিয়েজেন্ট মানে বিকারক আর কি, যারা বিক্রিয়া করে তারা হচ্ছে বিকারক আর কি। সাবস্ট্রেটের সঙ্গে যারা বিক্রিয়া করে, উঁচু ক্লাসে শিখবে এগুলো। নেসলার বিকারক কাকে বলা হয়? পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড যার সংকেত হচ্ছে K2HgI4, K2 বাইরে থাকবে, থার্ড ব্র্যাকেট শুরু হবে, Hg মার্কারি, মার্কারিকে Hg বলা হয়, এরা মার্কিউরিক বলা হচ্ছে Hg2+ এখানে রয়েছে আর কি, Hg2+ কে মার্কিউরিক বলা হয়, Hg2+ কে কি বলা হয়? মার্কিউরিক, এটা হচ্ছে মার্কিউরিক, মার্কিউরিক, মার্কিউরিক হচ্ছে মার্কিউরিক। তাহলে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড এর সঙ্গে ক্ষারীয় দ্রবণ, মানে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ, এটা হচ্ছে নেসলার বিকারক আর কি। তাহলে নেসলার বিকারক হচ্ছে এইটা, পরীক্ষায় এরকম আসতে পারে, নেসলার বিকারক কি, এর সংকেত লেখো, খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আসে। তাহলে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড K2HgI4 এর ক্ষারীয় দ্রবণকে বলা হচ্ছে নেসলার রিয়েজেন্ট বা হচ্ছে নেসলার বিকারক। নেসলার বিকারক এই জলীয় অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে, অ্যামোনিয়াম মানে জলীয় অ্যামোনিয়া বলতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই নেসলার বিকারক K2HgI4 এই বাবুটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয়। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই বাদামি বর্ণের অধক্ষেপটা এখানে যে যে যৌগটা উৎপন্ন হয় সেই যৌগটা এখানে লিখে রেখেছি জাস্ট এমনি দেখার জন্য, এগুলো পরীক্ষা আসবে না। NH2HgO HgI, এটার নাম হচ্ছে আয়োডাইড অফ মিলনস বেস, মিলনস বেসের হচ্ছে আয়োডাইড বলা হয় একে, এর সংকেতটা হচ্ছে এটা আর কি, HgO.HgNH2I। ঠিক আছে, এগুলো লাগবে না, তুমি শুধু খেয়াল রাখবে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয়, এটা হচ্ছে তার সংকেত। ঠিক আছে, নাও আসতে পারে, কিন্তু নেসলার বিকারকের হচ্ছে সংকেতটা মাস্ট লাগবে, আর কি বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয় এটা লাগবে। বা এরকম বলতে পারে যে অ্যামোনিয়াকে তুমি কিভাবে শনাক্ত করবে, এইভাবে নেসলার বিকারক তুমি অ্যামোনিয়াতে যদি নেসলার বিকারক ঢালো তাহলে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয়। ঠিক আছে, এটা হচ্ছে তার শনাক্তকরণের পরীক্ষা। এবার হচ্ছে অ্যামোনিয়া এবং ইউরিয়ার শিল্প প্রস্তুতি এবং হচ্ছে তাদের ব্যবহার, শিল্প প্রস্তুতি এবং হচ্ছে তাদের ব্যবহার।
মানে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন কিভাবে, মানে ম্যানুফ্যাকচার কিভাবে হবে আর কি ইন্ডাস্ট্রিতে। হিউজ অ্যামাউন্টে যখন প্রিপারেশন করানো হবে তখন কিন্তু ল্যাবরেটরিতে বা হচ্ছে তোমাদের পরীক্ষাগারে যে প্রসেসটা অবলম্বন করা হয় অ্যামোনিয়া প্রস্তুতির জন্য সেই প্রসেস নিশ্চয়ই অবলম্বন করা হবে না। তার কারণ ইন্ডাস্ট্রিতে অনেক হিউজ অ্যামাউন্টের কিন্তু হিউজ পরিমাণে কিন্তু তোমাকে অ্যামোনিয়া বা অন্যান্য কম্পাউন্ড প্রোডাকশন করতে হয়। পরীক্ষাগারের পদ্ধতি ওই জন্য আলাদা, আর হচ্ছে শিল্পের পদ্ধতি কিন্তু অনেক সময় আলাদাই হয়। ঠিক আছে, তো অ্যামোনিয়া শিল্প উৎপাদনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পদ্ধতি, সবচেয়ে যে পপুলার যে মেথড, সেটা হচ্ছে হেবার পদ্ধতি। হেবার পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট একটা পদ্ধতি। হেবার পদ্ধতিতে কি করা হয়, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের হচ্ছে হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া ঘটানো হয়। অবশ্যই এখানে অনুঘটক লাগে, টেম্পারেচার প্রেসার লাগে, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অনুঘটক হচ্ছে এখানে আয়রন চূর্ণ অনুঘটক, টেম্পারেচার 400 থেকে 450 ডিগ্রি টেম্পারেচার, 200 এটিএম চাপের প্রেজেন্সে হচ্ছে, এগুলো হচ্ছে তোমার কন্ডিশন, এগুলো হচ্ছে বিক্রিয়ার শর্ত আর কি, এগুলো হচ্ছে হেবার পদ্ধতির হচ্ছে শর্ত। তাহলে আয়রন চূর্ণ অনুঘটকের প্রেজেন্সে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়ায়, মানে আয়রন চূর্ণ অনুঘটকের প্রেজেন্সে 400 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 200 এটিএম চাপে হাইড্রোজেন গ্যাস এবং হচ্ছে নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়ায় আমরা কি উৎপন্ন করতে পারি, অ্যামোনিয়া, এবং হচ্ছে কিছু পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়, যেই তাপের মান হচ্ছে 22.4 কিলো ক্যালোরি। তাহলে এই যে অ্যামোনিয়া যে প্রস্তুতি যে হেবার পদ্ধতি, এটা কিন্তু একটা তাপমোচী প্রক্রিয়া, এটা একটা তাপমোচী প্রক্রিয়া, এটাও খেয়াল রাখবে, এটা একটা তাপমোচী প্রক্রিয়া, তাপমোচী প্রক্রিয়া, অর্থাৎ তাপ শক্তি উৎপন্ন হয় এখানে। ঠিক আছে, এবং এটা একটা উভয়মুখী বিক্রিয়া, মানে এই দিকেও যেতে পারে, আবার এই দিকে, মানে এইটা বিক্রিয়া করে যেরকম এইদিকে যেতে পারে, সেরকম ভাবে এইটা আবার বিয়োজিত হয়ে ব্যাকেও ফিরে আসতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের হেবার পদ্ধতি। আচ্ছা, একে ব্যালেন্স করতে হবে, এটা ব্যালেন্স করে রাখবে। এখানে স্টার দিয়েছি মানে এখান থেকে শুরু হবে, N2 দুটো রয়েছে নাইট্রোজেন, নিচে রয়েছে বলে এখান থেকে শুরু করছি। তাহলে দুটো নাইট্রোজেনকে মেলাতে হলে এখানে হচ্ছে 2 দিতে হবে। হাইড্রোজেন কটা হয়ে গেল, 3 দুগুণে 6টা, তাহলে এখানে 6 করতে হবে, তাহলে সামনে 3 দিয়ে গুণ করে দিলে তো 3 দুগুণে 6 হয়ে গেল, এটা ব্যালেন্স হয়ে গেল। অনুঘটক খেয়াল রাখবে, টেম্পারেচার, অনুঘটকটা বিশেষ করে ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, বাকি রইল অ্যামোনিয়ার ব্যবহার। অ্যামোনিয়ার ব্যবহার খুবই ইজি, নট টু মাচ ইম্পর্টেন্ট, তবে দেখে রাখবে। এই অ্যামোনিয়াম সালফেট একটু আগে করেছি, এই যে অ্যাসিডের সঙ্গে H2SO এর সঙ্গে অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়া করিয়েছি না, অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়। অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন হয়, ফসফরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে ফসফেট হবে, উৎপন্ন হবে। H3 এর সঙ্গে বিক্রিয়া করলে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হয়েছিল। এই সকল যৌগগুলো হচ্ছে অজৈব সার হিসেবে ব্যবহৃত হয়। এবং ইউরিয়া, অ্যামোনিয়া থেকে অ্যাকচুয়ালি ইউরিয়া পাওয়া যায়, এই ইউরিয়া কিন্তু জমিতে সার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এগুলো হচ্ছে সব মানে রাসায়নিক হচ্ছে সার হিসাবে ব্যবহৃত হয়। ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এগুলো হচ্ছে সব অ্যামোনিয়া থেকে পাওয়া যায়, এগুলো কিন্তু সার হিসাবে ব্যবহৃত হয়। সলভে পদ্ধতিতে, সলভে একটা পদ্ধতি, সোডিয়াম কার্বনেট, এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট, অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে অ্যামোনিয়াকে ব্যবহার করা হয়। তাহলে এই সলভে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট প্রস্তুতি, অসল পদ্ধতিতে H3 প্রস্তুতি, এই সকল কাজেও কিন্তু অ্যামোনিয়াকে ব্যবহার করা হয়। এগুলো তো বোঝার কিছু নেই, এগুলো এইভাবে মনে রাখতে হবে। বরফ কারখানায় বরফ প্রস্তুতিতে, ওষুধ প্রস্তুতিতে অনেক সময় অ্যামোনিয়াকে ইউজ করা হয় কিছু কিছু জায়গায়, আবার অনেক সময় স্মেলিং সল্ট তৈরিতেও ব্যবহার করা হয়। স্মেলিং সল্টটা কি, কিছু কিছু কম্পাউন্ড আছে যাদের হচ্ছে শ্বাসকার্যের প্রবলেম হয়, এই স্মেলিং সল্টে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস থাকে আর কি, সেগুলো হচ্ছে ইনহেল করলে, প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করলে, একটা বইতে দেখেছিলাম সেখানে নিঃশ্বাসের সঙ্গে অ্যামোনিয়া গ্রহণ করলে লেখা আছে। আসলে নিঃশ্বাস তো ছাড়া হয়, প্রশ্বাস তো গ্রহণ করা হয়, তাহলে সেখানে লেখা উচিত ছিল প্রশ্বাসের সঙ্গে অ্যামোনিয়া গ্রহণ করলে। সেখানে লেখা আছে নিঃশ্বাসের সঙ্গে অ্যামোনিয়া গ্রহণ করলে। নিঃশ্বাসের সঙ্গে অ্যামোনিয়া গ্রহণ করা হয় না, প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করা হয়। প্রশ্বাস যেটা টানা হচ্ছে, আর নিঃশ্বাস তো ছেড়ে দেওয়া হচ্ছে, নিঃশ্বাস, শ্বাস ছেড়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো সেখানে একটু মিস্টেক আছে। তো অনেক সময় শ্বাসকার্যের প্রবলেম হলে না, শ্বাসকার্য ঠিকঠাক না হলে স্মেলিং সল্ট দেওয়া হয়, তো সেখানে অ্যামোনিয়া থাকে, অ্যামোনিয়া গেলে ওরা হচ্ছে উদ্দীপিত আরে করে দেয়, দিয়ে হচ্ছে শ্বাসকার্য একটু পুনরুদ্ধার হয় আর কি, শ্বাসকার্য প্রক্রিয়াটা হচ্ছে ত্বরান্বিত হয়, হ্যাঁ, ঠিকঠাক হয়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যামোনিয়ার হচ্ছে প্রস্তুতি এবং হচ্ছে তার ব্যবহার। লাস্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউরিয়ার প্রস্তুতি। ইউরিয়ার প্রস্তুতি দেখে আমরা হচ্ছে শেষ করব। ইউরিয়ার
দুটো পদ্ধতিতে হচ্ছে ইউরিয়া প্রস্তুত করা হয়। প্রথম পর্যায়ে কি হয়, অ্যামোনিয়ার সঙ্গে আচ্ছা ইউরিয়ার সংকেত তো এখানে লেখা রয়েছে। ইউরিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড। ইউরিয়া জমিতে সার হিসেবে ব্যবহৃত হয় না, নাইট্রোজেনের সোর্স হিসেবে ইউজ করা হয়। প্রথম পর্যায়ে কি হয়, অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় 200 থেকে 210 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 150 এটিএম চাপে ওরা বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন করে। এই রিয়াকশনটাও ইম্পর্টেন্ট রিয়াকশন, ইউরিয়ার শিল্প উৎপাদন, এটাও ভালো করে রাখবে। অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়, এটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেটের সংকেত। এই অ্যামোনিয়াম কার্বামেট দ্বিতীয় পর্যায়ে কি হয়, বিয়োজিত হয়। বিয়োজিত হয়ে তাপ প্রয়োগে বিয়োজিত হতে পারে, বিয়োজিত হয়ে ওটা হচ্ছে ইউরিয়া প্রোডাকশন করে। এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। ইউরিয়ার সংকেত হচ্ছে এইটা আর কি, NH2 C দ্বিবন্ধন O NH2, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। অনেক সময় এরকমও লেখা হয় CO NH2 হোল 2, এরকমও লেখা হয় অনেক সময়। একই জিনিস অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। তো এইভাবে হচ্ছে ইউরিয়া প্রস্তুত করা হয়। ফার্স্ট স্টেপে এখানে হচ্ছে 2 অ্যামোনিয়া হবে, 2 অ্যামোনিয়া। নাইট্রোজেন দুটো রয়েছে, তো সেটাকে দেখে আমি এখানে 2 বসিয়ে দিলাম, এতে তোমার ব্যালেন্সটা হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ইউরিয়া শিল্প উৎপাদন। আর ইউরিয়ার ব্যবহার তোমরা একটু বই থেকেও দেখে নিতে পারো। নাইট্রোজেনের সোর্স হিসেবে ইউরিয়াকে ইউজ করা হয়, তাহলে নাইট্রোজেনের উৎস হিসেবে ইউরিয়াকে ইউজ করা হয়, জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, কালাজ্বরের ওষুধ ইউরিয়াস্টিবামিন এবং ঘুমের ওষুধ বারবিটিউরেট নামক যৌগ প্রস্তুতিতে ইউরিয়াকে ইউজ করা হয়। ঠিক আছে, উচ্চারণ ঠিকঠাক করে হচ্ছিল না। হ্যাঁ, এছাড়া প্লাস্টিক রিজিন প্রস্তুতিতেও ইউরিয়াকে ইউজ করা হয়, মেনলি জমিতে সার হিসাবে ইউজ করা হয়, এটা একটা খেয়াল রাখবে। আর ইউরিয়াস্টিবামিন আর এই যে বারবিটিউরেট এই যৌগ উৎপন্ন করতে হচ্ছে ব্যবহার করা হয়, এটা শুধু খেয়াল রাখবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। এই নোটটা তোমরা পেয়ে যাবে বঙ্গমিস্ট্রি স্কুল এই টেলিগ্রাম চ্যানেলে, সবাই জয়েন হয়ে যাও। সাজেশনারের সবকিছু সেখানে প্রোভাইড করব, যা কিছু থাকবে তোমাদের ক্লাস 10 এর জন্য, 9-10 এর জন্য এটা হচ্ছে গ্রুপ। তুমি টেলিগ্রামে পুরো হুবহু এরকম ভাবে লিখবে, দিলে আমাদের চ্যানেলটা চলে আসবে, সেখানে জয়েন হয়ে যেতে পারবে। আগের ক্লাসের পিডিএফ এবং এই পিডিএফটা আমি একসঙ্গে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাতে ভুলবে না, কমেন্ট সেকশনে অবশ্যই একটু লিখে জানিয়ে দেবে, তাহলে আমার ভালো লাগবে। আর এর পরের ক্লাসে আবার একটা প্রস্তুত সম্বন্ধে ডিসকাস করবো, এবং অর্গানিক কেমিস্ট্রির ক্লাস কিন্তু এর আগেও প্রোভাইড করে দিয়েছি। সেটা যদি না দেখে থাকো তাহলে এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্লে লিস্টের লিঙ্কটা জৈব যৌগের। আর এই চ্যাপ্টারে আর অন্যান্য ক্লাস যদি না দেখে থাকো, এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পরের ক্লাসে আবার দেখা হবে। চলো, টাটা।